আমার স্ক্রিন শেয়ার হতে দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। ও, আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম একটু আলোচনা করি। আমরা আমাদের কম্পিউটারে ভিএস কোড সবাই ইনস্টল দিতে পারছি। জি স্যার, পারছি। ভিএস কোড ইনস্টল দেওয়ার পর আমরা যে এক্সটেনশন গুলোর কথা বলছিলাম, এক্সটেনশন গুলো ডাউনলোড করতে পারছি। এক্সটেনশন ইনস্টল করতে পারছি সবাই। জি স্যার, পারছি। তারপর আমরা নোড.জেএস ডাউনলোড করতে পারছি। নোড.জেএস ইনস্টল করতে পারছি। হ্যাঁ স্যার। আচ্ছা, হয়েছে না এগুলা? না হলে আপনার করে নেবেন, করে নিন। আমরা গত ক্লাসে সবার লাস্টের যে অংশটুকু দেখছিলাম যে এইচটিএমএল ফাইল ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখছিলাম। তো চলুন ওইটা আমরা আবার একটু দেখি। আমরা বলছি আমাদের কোনো একটা নির্দিষ্ট জায়গাতে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা ডিএসপিসিতে গেলাম, আমি আপনার জন্য সফট এখানে করছিলাম, মেবি ফোল্ডারটার নাম ছিল ব্যাস ওয়ান, ওয়েব ব্যাস ওয়ান, এই টাইপের কি বলা ছিল। হ্যাঁ, ওয়েব ব্যাস ওয়ান। তো ওয়েব ব্যাস ওয়ান ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম। দেন এই ফোল্ডারটা আমরা কুইক অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেটা দেখছিলাম। তো আমাদের এইখানে আর দরকার নাই, আমরা সরাসরি এই যে দেখেন নিচে দেখেন ফাইল এক্সপ্লোরার, ওই অংশটুকু কমপ্লিট করার পরের কত কাজ বলতেছি। ফাইল এক্সপ্লোরারে আসলাম, এখান থেকে এই যে কুইক অ্যাক্সেস বার যেহেতু আমাদের ফোল্ডারটা রাখা আছে, ফোল্ডারটাতে ক্লিক করলাম। দেন আমরা যেহেতু এইচটিএমএল করতেছি, এই কারণে এইচটিএমএল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, এই ফোল্ডারটা ওপেন করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ফোল্ডারটাকে ভিএস কোড দিয়ে ওপেন করব। আমরা বাই ডিফল্ট যে কাজগুলো করছি গত ক্লাসে তো আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য করছিলাম, এখন আমরা ব্রেক দিয়ে দিই। তার মানে ব্যাচ ওয়েব ব্যাচ ওয়ান হচ্ছে মেইন ফোল্ডার, তার আন্ডারে এইচটিএমএল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছে। ফোল্ডারটা ওপেন করলাম, এবার এই ফোল্ডারটাকে ভিএস কোড দিয়ে ওপেন করব। ভিএস কোড দিয়ে ওপেন কিভাবে করব? প্রথমে কন্ট্রোল এল একসাথে প্রেস করলে এই যে এইখানকার লোকেশনটা সিলেক্ট হবে, এইটা ব্যাক স্পেস দিয়ে উঠায় দিয়ে এখানে লিখবো সিএমডি, দেন ইন্টার। দেন আমরা লিখবো কোড স্পেস ডট, ইন্টার। তাহলে আমাদের এই যে এইচটিএমএল ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। যখন বাই ডিফল্ট আপনি একটা ফোল্ডার ওপেন করবেন তখন ইন্টারফেসটা এরকম শো করবে। তো আপনি এখান থেকে আমরা একটা করে কাজ করব। প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমাদের ফোল্ডারটা হচ্ছে এইচটিএমএল ফোল্ডার, এইচটিএমএল ফোল্ডারের মধ্যে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট কিভাবে করতে হয়? এই যে প্রথম অংশটা, এটার নাম দেখেন নিউ ফাইল, এখানে কার্সর রাখলে নাম শো হচ্ছে নিউ ফাইল। এরপর হচ্ছে নিউ ফোল্ডার, অর্থাৎ আপনি যে ফোল্ডারের মধ্যে আবার ফোল্ডার তৈরি করতে চান তাহলে এই নিউ ফোল্ডারে ক্লিক করবেন। যেহেতু আমরা ফোল্ডারের মধ্যে ফাইল ক্রিয়েট করতেছি, এই জন্য আমরা নিউ ফাইল এটাতে ক্লিক করলাম, নিউ ফাইল। যেহেতু আজকে আমাদের
এইচটিএমএল এর প্রথম ক্লাস, এটা আমরা ফাইলের নাম দিলাম ফার্স্ট ফার্স্ট ডট। এখন এটা কোন ধরনের ফাইল, এটা কিভাবে বোঝা যায়? এটার এক্সটেনশন দেখে। তো এইচটিএমএল এর এক্সটেনশন হচ্ছিল ডট এইচটিএমএল, দেন এন্টার। তো দেখেন এই ওয়েলকাম এইটাও কেটে দেন, ফার্স্ট ডট এইচটিএমএল এইচটিএমএল ফাইলটা আমার তৈরি হয়ে গেল। এখন আমরা আজকে এইচটিএমএল নিয়ে আলোচনা করি। প্রথম ক্লাস, আমরা অনেক কাজ দেখব। যেহেতু আপনাদের আজকের ক্লাস হয়ে গেলে আর ক্লাস হবে আপনাদের মেবি রবিবার, রবি মঙ্গল বৃহস্পতি, মঙ্গল বুধ, হ্যাঁ আর রবিবারে, তাহলে অনেক সময় পাচ্ছেন, অনেক কাজ দেখতে হবে এর মধ্যে। তো আসেন এইচটিএমএল মানে জিনিসটা কি। এইচটিএমএল, যে এইচটিএমএল লিখলাম, এইচটিএমএল মানে হচ্ছে হলো, এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল মানে কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এই হাইপার কি, মার্কআপ কি, আর ল্যাঙ্গুয়েজ কি, এইগুলো একটু বুঝতে হবে আমাকে। প্রথমে আসেন হাইপার জিনিস দ্বারা কি বোঝায়। হাইপার, হাইপার টেক্সট, এটা দ্বারা কি বোঝায়? হাইপার টেক্সট মানে কি? হাইপার টেক্সট মানে হচ্ছে হলো কোনো লেখার উপর বা কোনো টেক্সটের উপর ক্লিক করলে বা কার্সার রাখলে আপনি যদি এক পেজ থেকে অন্য একটা পেজে চলে যান, তাহলে সেই লেখাকে হাইপার টেক্সট বলে। আমি যদি একটু উদাহরণ দিই, ধরেন এটাতে আসেন আহ, বাংলা নিউজ পেপার, BANG, বাংলা নিউজ পেপার, ফাইন। দেখেন বাংলা নিউজ পেপার লিখে যখন সার্চ দিলাম, এখানে কি হচ্ছে, আমাদের অনেক ওয়েবসাইট আসতেছে। তো এই যে দেখেন, লিস্ট অফ অল বাংলাদেশ নিউজ পেপার, এই লেখার উপর যখন কার্সার রাখতেছি, দেখেন লেখার উপরে কার্সারটা পরিবর্তন হচ্ছে। আবার এটাতে দেখেন বাংলাদেশ নিউজ পেপার, লিস্ট অফ অল বাংলাদেশ নিউজ পেপার, প্রথম আলো, লিস্ট অফ অল বাংলাদেশ নিউজ পেপার 2026। তো এইটাও লেখা। আবার এই যে নিচে দেখেন প্রথম আলো ইজ দ্য মোস্ট পপুলার বাংলা ডেইলি নিউজ পেপার, এইটাও তো একটা লেখা। বাট এই লেখার উপরে ক্লিক করলে কোনো কি কাজ হচ্ছে? আমাকে একটু বলেন তো কেউ, কোনো কাজ হচ্ছে ভাই? একটু রেসপন্স করেন। দুর্জয়? না স্যার। আচ্ছা, তাহলে এই লেখার উপর ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না। বাট আমি যখন লিস্ট অফ বাংলাদেশ নিউজ পেপার এই লেখার উপরে ক্লিক করলাম, কি হলো? এই লেখাটা আমাকে অন্য একটা পেজে নিয়ে গেল। তাহলে এইখানে হাইপার টেক্সট কোন লেখাটা দুর্জয় বলো তো? এই লিস্ট অফ অল বাংলাদেশ নাকি প্রথম আলো নিচের অংশটা, কোনটা হাইপার টেক্সট? লিস্ট অফ অল বাংলাদেশ, হ্যাঁ, লিস্ট অফ অল বাংলাদেশ নিউজ অল পেপার, এইটা বাংলাদেশ হচ্ছে নিউজ হলো, পেপার। এইটা হচ্ছে হাইপার টেক্সট। হাইপার টেক্সট মানে কি বুঝতেছি, যে একটা লেখার উপর ক্লিক করলে আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায়। তো এটাকে আমরা হাইপার টেক্সট বলতেছি। মমিন বুঝতেছেন? জি স্যার। ওকে, সেম একই রকম দেখেন বাংলা নিউজ পেপার, এইটার উপর ক্লিক করলে আমাকে অন্য একটা ওয়েব পেজে নিয়ে যাচ্ছে, একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, দেখেন আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসলো। বাট এই যে নিচে যে লেখাটা অল বাংলা নিউজ পেপার বিডি মোস্ট, এইখানে ক্লিক করলে কি কোনো পরিবর্তন হচ্ছে মমিন ভাই বলেন তো? না স্যার। না, তাহলে হাইপার টেক্সট বলতে কি বোঝাচ্ছি, একটা লেখার উপর ক্লিক করলে ওই লেখাটা আমাকে অন্য একটা ওয়েব পেজে নিয়ে যায়। তো এটাকে তারা হাইপার টেক্সট বলে। মমিন ভাই বুঝছেন? জি স্যার। ওকে, হাইপার টেক্সটের কনসেপ্টটা বুঝলেন।
এখন আসেন মার্কআপের কনসেপ্টটা কি। মার্কআপ 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 বলতে সবসময় মনে রাখবেন এইচটিএমএল ট্যাগকে বোঝায়। ট্যাগস, এইচটিএমএল ট্যাগস অর্থাৎ এইচটিএমএল কোড লেখার জন্য যে ট্যাগ গুলা ব্যবহার করা হয় ওই ট্যাগ গুলাকে মার্কআপ বলা হয়। যেমন কি কি ট্যাগ আছে, পি ট্যাগ আছে, H1 ট্যাগ আছে, হ্যাঁ। এই যে ট্যাগ গুলো, ইমেজ, আইএমজি ট্যাগ, এই ট্যাগ গুলোকে আসলে মার্কআপ বলা হয়। সহজ কথা, মার্কআপ মানে কি? মার্কআপ মানে হচ্ছে এইচটিএমএল ট্যাগ। এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল কে কেন ল্যাঙ্গুয়েজ বলা হয়? এইচটিএমএল কে কেন ল্যাঙ্গুয়েজ বলা হয়? আচ্ছা, বাংলা একটা ল্যাঙ্গুয়েজ না? ইংলিশও তো একটা ল্যাঙ্গুয়েজ। বাংলা, ইংলিশ এইগুলোকে কেন ল্যাঙ্গুয়েজ বলা হয়? কেউ বলতে পারবেন কেন এদেরকে ভাষা বলা হয়? কোনো একটা তো এগুলো জিনিস তখনই ভাষা হবে যখন ওই জিনিসটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকবে, নির্দিষ্ট নিয়ম নীতি থাকবে, নির্দিষ্ট গঠন থাকবে, নির্দিষ্ট মানে প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট জিনিস থাকবে। আপনি মন মতো কোনো কিছু তৈরি করতে পারবেন না, আপনি মন মতো কোনো শব্দ ব্যবহার করতে পারবেন না। এই নিয়ম নীতি আছে বলেই বাংলাকে আমরা একটা ভাষা বলি, ইংলিশকে আমরা একটা ভাষা বলি। মানে এগুলো তো একটা ভাষা। এইচটিএমএল টাও সেম। এইচটিএমএল লেখারও কিছু নির্দিষ্ট নীতিমালা আছে, নির্দিষ্ট কোড আছে, নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য বাদে আপনি নিজের মন মতো করে কোনো কিছু তৈরি করতে পারবেন না। এই কারণে এইচটিএমএল কে ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেমন আপনার সি একটা ল্যাঙ্গুয়েজ, জাভা একটা ল্যাঙ্গুয়েজ। কেন ল্যাঙ্গুয়েজ? কারণ এদের নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, এদের নির্দিষ্ট স্ট্রাকচার আছে। এরা ওই স্ট্রাকচারের বাইরে যে কোনো কাজ করে না, এই কারণে এইগুলোকে ল্যাঙ্গুয়েজ বলা হয়। আশা করি আপনারা এইচটিএমএল টা বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, তা না হলে সামনের দিকে এগোবো। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। করে দেখো, কেটে দিন। এখন আমরা দেখব এইচটিএমএল এর স্ট্রাকচারটা দেখতে কেমন হয়। আমরা এইচটিএমএল এর যে ভার্সনটা ব্যবহার করি এটা হচ্ছে HTML5, অর্থাৎ HTML এর সর্বশেষ আপডেট ভার্সন। এরপরে এখনো আর কোনো আপডেট ভার্সন আসেনি। একেবারে আপডেট ভার্সন আমরা ব্যবহার করতেছি। HTML5 স্ট্রাকচারটা যখন আপনি বিএস করে করতে যাবেন, আপনাকে পুরো কোড লেখার দরকার নাই, আপনি শর্টকাট ব্যবহার করে করতে পারবেন। সেটা যেমন শিফট, কিবোর্ডের শিফট আর ওয়ান একসাথে প্রেস করলে দেখবেন এইরকম এক্সক্লেমেটরি চিহ্ন আসবে। দেন আপনি এন্টার দিলে এই যে লেখাটা আসলো 11 লাইনের, এইটাই হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার বা এইচটিএমএল এর মেইন স্ট্রাকচার। আমি যদি আবার একটু দেখাই কিভাবে করতে হবে। কিবোর্ডের শিফট আর ওয়ান একসাথে প্রেস করলে এক্সক্লেমেটরি চিহ্ন আসবে। দেন আমরা ইন্টার প্রেস করলে আমাদের এই যে 11 লাইনের যে কোডটা আসলো এইটাই হচ্ছে এইচটিএমএল এর স্ট্রাকচার। ভিএস কোডে দেখেন এই যে এই অংশটা এইটা হচ্ছে হলো ফাইল, মেনু, এইগুলা নামগুলো আসলে শো করে। আমরা চাইলে এই অংশটাকে বন্ধ রাখতে পারি, আবার চাইলে এই অংশটা অনও করতে পারি। আপনি কন্ট্রোল বি, বাংলাদেশের বি,
কন্ট্রোল বি প্রেস করলে দেখেন ওই মেনু গুলা সব চলে গেছে, স্ক্রিনটা বড় হয়ে গেছে। আবার কন্ট্রোল বি প্রেস করলে ওই মেনু বারটা চলে আসছে। এখন আসেন আমি আপনাদেরকে স্ট্রাকচারটা একটু বোঝাই আসলে কি বলতেছে এখানে। প্রথমে দেখেন লেখা আছে 1 নম্বরে ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল এই লাইনটা দ্বারা বোঝায় আমরা যে এইচটিএমএল ভার্সন 5 এইচটিএমএল ভার্সন 5 যে ব্যবহার করতেছি এইটা প্রকাশ করে ডক টাইপ এইচটিএমএল এই লেখাটার মাধ্যমে। অর্থাৎ ব্রাউজার কিভাবে বুঝবে আপনি কোন ভার্সন ইউজ করতেছেন, কম্পাইলার কিভাবে বুঝবে আপনি এইচটিএমএল এর কোন ভার্সন ইউজ করতেছেন, এইটা বোঝানোর জন্য এই ডক টাইপ এইচটিএমএল এই লেখাটা লিখতে হয়। এটা লিখতে হয় আপনি, যে সহজ কথা, আপনি এইচটিএমএল ভার্সন 5 এটা ব্যবহার করতেছেন, এটা ইউজ করতেছেন, এটা বোঝানোর জন্য ডক টাইপ এইচটিএমএল ইউজ করতে হয়। এরপরে এই শুধু বাদ দিই, এই যে এইচটিএমএল শুরু, এইচটিএমএল আপনার শুরু হলো, এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ। এই যে দেখেন কোনো একটা কোড শুরু আর শেষ কিভাবে বুঝবেন? দেখেন এইচটিএমএল যখন আপনি লিখছেন তখন লেফট হ্যান্ড ব্র্যাকেট, রাইট হ্যান্ড ব্র্যাকেট দুইটা দিয়ে শুরু শুরু করছেন, এখানে শেষ করছেন। যখন আপনি এইচটিএমএল টা শেষ করলেন, লেফট হ্যান্ড ব্র্যাকেটের পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করছেন। যখন আপনি ফরওয়ার্ড স্ল্যাশটা ইউজ করলেন, তার মানে বোঝা গেল এই এইচটিএমএল টা শুরু হয়েছিল আর এইচটিএমএল টাই শেষ হয়ে গেছে। প্রত্যেকটা কোড ট্যাগের শুরু হয়েছে আর শেষ বোঝানোর জন্য ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করেছে। প্রতিটা ট্যাগের শুরু হয়েছে আর শেষ বোঝানোর জন্য এই ট্যাগের মাঝে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করা হয়েছে। তারপরে এইচটিএমএল দ্বারা এই বোঝাচ্ছে যে আপনার এখান থেকে এইচটিএমএল টা মূলত শুরু হয়। তো এইখানে যেটা আছে ল্যান ইএন, এইটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় আপনার এই ওয়েবসাইটের ভাষাটা বা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আপনার এই মেইন ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। এটা দ্বারা এটা বোঝায়। এরপরে আসে এইচটিএমএল এর মধ্যে এইচটিএমএল কে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হেড অংশ, একটা হচ্ছে বডি অংশ। হেড অংশ হচ্ছে হলো যে অংশ ইউজার মূলত দেখতে পায় না, মানে আমরা যারা ইউজার, আমরা যারা ব্যবহারকারী, সব ওয়েবসাইট যারা ব্যবহার করব, আমরা এই হেড অংশের কাজ মূলত দেখতে পারি না। আমরা আমাদের সামনে যা কিছু দেখি সব হচ্ছে এই বডি অংশে থাকে। দেখেন হেড অংশে কি কি আছে, মেটা, একটা মেটা ট্যাগ ব্যবহার করে আমরা তার মধ্যে লিখছি UTF-8। UTF-8 এটা ব্যবহার করা হয় আপনি আপনার এই ওয়েবসাইটে, যেহেতু আপনি প্রথমেই ডিক্লেয়ার করছেন ল্যাং ইয়েন, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটটার মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, কিন্তু আপনি পরবর্তীতে আপনার বললেন UTF-8, অর্থাৎ এটার মানে হচ্ছে আপনি আপনার এই ওয়েবসাইটে বাংলা, ইংলিশ প্লাস অন্যান্য ল্যাঙ্গুয়েজও আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটে বাংলা ফন্টও লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। একটা মেটা ট্যাগ ইউজ করা হয়েছে। আরেকটা মেটা ট্যাগের মধ্যে দেখেন নেম, ভিউপোর্ট, কন্টেন্ট উইথ সমান ডিভাইস উইথ, ইনিশিয়াল স্কেল 1.0। এটা দ্বারা বোঝায় এটা আসলে রেসপন্সিভ, একটা ওয়েবসাইট রেসপন্সিভ করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। যদিও রেসপন্সিভ ম্যানুয়ালি করতে হয়, তারপরেও সেই রেসপন্সিভটা যাতে ওয়েবসাইট বুঝতে পারে, এটাকে আসলে এই মেটা ট্যাগ ব্যবহার করে প্রকাশ করা হয়। এখন আসেন আমাদের যেটা মেইন দরকার, টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ দেখেন টাইটেল ট্যাগ শুরু হয়েছে, টাইটেল ট্যাগ শেষ হয়েছে কিভাবে বুঝবেন? এই দেখেন মাঝখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করা হয়েছে টাইটেল ট্যাগ।
টাইটেল ট্যাগের মধ্যে আপনি যা লিখবেন আপনার ওয়েবসাইটের টাইটেলটা তাই হবে। ধরেন আমি লিখলাম ফার্স্ট ফার্স্ট ওয়েবসাইট, তো ফার্স্ট ওয়েবসাইট এটা লিখলাম। আমরা গত ক্লাসে লাইভ সার্ভার যখন বুঝতেছিলাম তখন দেখছিলাম আমরা যখন ভিএস কোড এক্সটেনশন করতেছিলাম তখন দেখছিলাম আমরা লাইভ সার্ভার নিয়ে একটা কথা হচ্ছিল। তো লাইভ সার্ভারের কাজ কি? ওয়েব পেজকে অটোমেটিক্যালি রান করানো। তো মাউসের কিভাবে লাইভ সার্ভার ব্যবহার করতে হয় সেটা একটু দেখেন। আপনি কোড করছেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, নিচে আসবেন, দেখেন ওপেন উইথ লাইভ সার্ভার। যদি আপনার লাইভ সার্ভার এক্সটেনশন ইনস্টল করা থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন। তো আপনি ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করেন, দেখেন আমার ওয়েবসাইটটা রান হয়েছে। এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না কেন? কারণ আমি বডির মধ্যে কোনো কিছুই লিখিনি, যার কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না। বাট একটা জিনিস দেখেন, আমি টাইটেলটার নাম দিছি ফার্স্ট ওয়েবসাইট, দেখি তো এইটা আউটপুটে কোথায় শো করতেছে? এই দেখেন সবার উপরে ফার্স্ট ওয়েবসাইট টাইটেলটা শো করতেছে। তার মানে আমরা টাইটেল ট্যাগটা বুঝতে পারলাম, ওয়েবসাইটে টাইটেল শো করানোর জন্য ব্যবহার করা হয়। হেড শুরু হয়েছে, হেড শেষ হয়েছে। এখন আমরা বলছি আমরা আমাদের একটা ওয়েবসাইটে যা কিছু দেখি সেটা কোথায় লেখা হয়? এই বডি অংশের মধ্যে লেখা হয়। এই বডি অংশ, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। আমি তো ডিসকানেক্ট হয়ে গেছি। আচ্ছা, আমাকে 2 মিনিট টাইম দেন, আমি তো ব্রেক নিচ্ছি। নাই, ততক্ষণে তুমি তো 7 আপ খায় আসো। আজকে কলেজে গেছিলেন আপনারা? স্যার আপনাকেই তো জি দেখি নাই স্যার। স্যার, যাই তো আপনাকে খুঁজছি আমি প্রথমে। ভাই আমি অনেক অসুস্থ। বুঝছেন? আমার তো শোনা যায়। আছেন সবাই? জি স্যার, শোনা যায়। তাহলে আমরা বলতেছিলাম যে আমাদের ওয়েবসাইটে যাবতীয় যা জিনিস সব আমরা যে অংশে দেখি সেটা হচ্ছে বডি অংশ। আচ্ছা, একটু একটু দাঁড়ান, একটু একটু wait।
দেখেন আমরা বডির মধ্যে কোনো কিছু লিখি নাই, যার কারণে আমাদের আউটপুটও কোনো কিছু আসতেছে না। এখন বডির মধ্যে আমরা দেখা শুরু করি, তাহলে আমাদের ওয়েবসাইটে যা কিছু দেখার সবকিছু থাকে বডির মধ্যে। বডির মধ্যে এটা করে কাজ শুরু করি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। Okay. আমরা ওয়েবসাইটে যা দেখি ম্যাক্সিমাম কি টেক্সট থাকে না? একটা ওয়েবসাইট মানে কি টেক্সট, ছবি, টেবিল, ফর্ম, এই টাইপের। তো একটা ওয়েবসাইট মানে তো এগুলা টেক্সট, ছবি থাকবে, থাকবে এটা। তো ধরা হয় একটা ওয়েবসাইটের 80% থাকে টেক্সট, বাকি সব ছবি, ভিডিও এইসব নিয়ে থাকে। তো ওয়েবসাইটে, ওয়েব পেজে টেক্সট লেখে কিভাবে, এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়, যে আমরা ওয়েবসাইটে কিভাবে টেক্সট লিখি। ওয়েবসাইটে টেক্সটকে বলা হয় প্যারাগ্রাফ। অর্থাৎ আপনি এই যে নিউজ পেপারটা ধরেন যে প্রথম আলো এটাতে ওপেন করলেন, ধরেন আমরা লিখি বাংলা স্টোরি, দেখেন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এই যে লেখাগুলা অথবা এই যে লেখাগুলা, এইগুলোকে বলা হয় ওয়েবসাইটের ভাষায় কি বলে বলেন তো? প্যারাগ্রাফ। এগুলোকে বলে প্যারাগ্রাফ। তো ওয়েবসাইটে এই প্যারাগ্রাফ ক্রিয়েট করতে হয়। আপনারা এটা just মাথায় রাখবেন, ওয়েব ডেভেলপমেন্টে এইচটিএমএল এ প্রত্যেকটা কাজ করার জন্য একটা নির্দিষ্ট ট্যাগ আছে। ওই ট্যাগ ব্যবহার করে আপনি শুধুমাত্র ওই কাজটাই করতে পারবেন। প্যারাগ্রাফ করার জন্য ট্যাগ হচ্ছে, দেখেন নাম হচ্ছে যেহেতু প্যারাগ্রাফ, তো এই প্যারাগ্রাফের ট্যাগটা হচ্ছে পি ট্যাগ। পি পি লিখে যখন আপনি ইন্টার দিবেন, দেখেন পি ট্যাগ ওপেনিং, ক্লোজিং একসাথে চলে আসছে, যেহেতু আমার এক্সটেনশন ডাউনলোড করে রাখা আছে। আপনারা ওই কয়টা এক্সটেনশন ডাউনলোড করলে এরকম ইজিলি অনেক কাজ করতে পারবেন, পুরো কোড লেখা লাগবে না। তাহলে পি ট্যাগ লিখে ইন্টার দিলাম, পি ওপেনিং ক্লোজিং সব চলে আসবে। তো এইখানে আপনি যদি লিখি, যে সাপোজ লিখলাম মাই নেম ইজ করিম, আই লাভ ফুটবল, এটা লিখলাম। দেখেন এই যে কোড লিখছি, আপনি যদি এখন বলেন যে স্যার এবার লাইভ ওপেন সার্ভার দেন, দেখেন কি হলো, মাই নেম ইজ করিম, আই লাভ ফুটবল। যেহেতু আপনার লাইভ সার্ভার দিয়ে একবার ওয়েবসাইট রান করা হয়ে গেছে, আপনাকে দ্বিতীয়বার আর কখনো লাইভ সার্ভার ওপেন উইথ লাইভ সার্ভার দেওয়া লাগবে না। আপনি কি করবেন, এইখানটাতে আমি যদি বলি আই অলসো প্লে ক্রিকেট, এটা লেখার পরে দেখেন এই যে ফার্স্ট ডট এইচটিএমএল, এইখানে দেখেন কালো একটা বৃত্ত তৈরি হয়েছে, অর্থাৎ এই লেখাটা সেভ করা নাই। আপনি কন্ট্রোল এস ব্যবহার করে সেভ করবেন।
দেন আপনি লাইভ সার্ভারে অটোমেটিক্যালি চলে যাবেন, দেখবেন ও অটোমেটিক্যালি আপনাকে, সরি, আউটপুটে গেলে ও অটোমেটিক্যালি আপনাকে লাইভ সার্ভারটা নিয়ে নিচ্ছে। হ্যালো, হ্যালো, রিসার্চ হ্যালো, জি শোনা স্যার, যাচ্ছে? আছি তো। আমার কথা শুনতে পাচ্ছেন? রিসার্চ জি স্যার, জি হ্যাঁ, স্যার। পুরো ক্লিয়ার। রিসার্চ আমার তো শোনা যায়? রিসার্চ শোনা যায়? জি স্যার, শোনা যায়। আচ্ছা, একটু ওয়েট করেন। ওকে, ব্লুটুথ ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে কি দেখলাম আমরা, আমরা যখন একবার ফার্স্ট টাইম লাইভ সার্ভার দিয়ে ওয়েব পেজটা ওপেন করব, আমাদের দ্বিতীয়বার আর ওপেন উইথ লাইভ সার্ভার দেওয়া লাগবে না। আর শুধু আমাদের কাজ হবে এখানে কিছু লিখবো, লিখতে দেখেন এইখানে বৃত্ত, কালো একটা বৃত্ত আসবে। আমরা কি করবো, কন্ট্রোল এস, এই যেটা সেভ করব, সেভ করে দেন আমরা আমাদের ব্রাউজারে চলে যাবো। দেন অটোমেটিক্যালি বাকি অংশটুকু চলে আসবে। তাহলে ওয়েবসাইটে প্যারাগ্রাফ লেখার জন্য কোন ট্যাগ ইউজ করা হয়? পি ট্যাগ। এটুকু আমরা জানলাম। ধরেন আমরা এখানে বাংলা স্টোরি না দিয়ে আমরা এখানে ইংলিশ স্টোরি দিই, ইংলিশ স্টোরি। এটা কপি করি। তাহলে প্যারাগ্রাফ লেখার জন্য কি ট্যাগ ইউজ করতে হয়? পি ট্যাগ ইউজ করতে হয়। তো এই পি ট্যাগের মধ্যে পেস্ট করে দিই। এখন দেখেন, আমি যখন অনেক বড় লেখা পেস্ট করলাম, অনেক বড় লেখা লিখলাম, আমার স্ক্রিন থেকে বের হয়ে যে আরো এদিকে চলে গেছে। বাট এইটা তো আসলে হলো না। এটাকে আমরা কি করব, রাফ টেক্সট করব। সেটা কি হবে, অল্টার জেড, কিবোর্ডের অল্টার আর জেড একসাথে প্রেস করলে লেখাটা একই স্ক্রিনের মধ্যে চলে আসবে। আবার প্রেস করে লেখাটা আবার সোজা চলতে থাকবে। আবার অল্টার জেড প্রেস করলে লেখাটা একই স্ক্রিনে চলে আসবে। দেন আমরা এই অংশটুকু আউটপুটে দেখি, দেখেন এই লেখাটা চলে আসছে। আমরা যদি একটা নিউজ পেপারের কথা চিন্তা করি, ধরেন ইংলিশ নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার, একটু ইমেজ দেখি। দেখেন এটাতে আসি, এটাই দেখি। ওকে,
আচ্ছা, এই ইমেজটাতে দেখেন, ইমেজটাতে নিচের লেখাগুলো দেখেন ছোট আকারে আছে, আর উপরের যে হেডিং, হেডিংটা কি অনেক বড় করে আছে, অনেক বড় একটা হেডিং। সাধারণত হেডিং গুলো বড় হয়, অনেক লেখাটা অনেক মোটা হয়। তো এইচটিএমএল এ হেডিং কিভাবে দিতে হয় সেটা একটু দেখি। এইচটিএমএল এ হেডিং দেওয়ার জন্য 6টা ট্যাগ আছে। সেটা কি কি? H1 থেকে H6 পর্যন্ত। একটু দেখি। H1 দিলাম, তিনটা, যদি আমি H1 টা একটু দিই, H1 দেখেন, H1 শুরু হয়েছে, শেষ হয়েছে, দেন H2, দেন আমরা H3, H4, H5, H6। যেহেতু আমরা বলছি HTML এ হেডিং ট্যাগ হচ্ছে 6টা, তবে 6টা দিলাম, হেডিং ট্যাগ দিলাম, H1, H2, H3, H4, H5। জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করব, দেন আমরা একটা আউটপুট দেখি। দেখেন, প্রথম হেডিংটা অনেক মোটা, অনেক বড় হয়েছে, সেকেন্ড হেডিংটা একটু ছোট, আরো ছোট, আরো ছোট, আরো ছোট, আরো ছোট হয়ে গেছে। তার মানে আপনি ডেভেলপার, আপনার বুঝতে হবে আপনার কোথায় কোন ধরনের হেডিং প্রয়োজন। আপনার যেখানে যে ধরনের হেডিং প্রয়োজন, আপনি H1 থেকে H6 এই পদে যে কোনো একটা হেডিং ব্যবহার করতে পারবেন। Fine. তার হেডিং ট্যাগটা বুঝলেন। এরপর আসেন, আমরা যখন কোনো লেখা লিখি, আমাদের মাঝে মাঝে লেখাগুলা, লেখার লাইনগুলা ব্রেক করার করতে হতে পারে। ধরেন, এই প্রসেসিং এর পরের যে অংশটা আছে, সেই অংশটা তুমি এইখান থেকে শুরু না হয়ে নিচ থেকে শুরু হবা, একে বলা হয় লাইন ব্রেক। লাইন ব্রেক। তো লাইন ব্রেক করার জন্য আপনি যেখানে থেকে লাইন ব্রেক করবেন, আপনি ওইখানে বিআর, বি আর, ব্রেক, এই ট্যাগটা ইউজ করবেন। দেখেন, বিআর ইউজ করলাম, দেন এস সেভ করেন। আপনি এটা আউটপুটে দেখেন, এই প্রসেসিং এর পর থেকে পরবর্তী লাইনটা ভেঙে গেছে। তাহলে লাইন ব্রেক কিভাবে করতে হয় আপনি জিনিসটা দেখলেন। আমরা পি ট্যাগ ব্যবহার করে যখন লেখাগুলো লিখলাম, তখন আমাদের আউটপুটটা দেখতে এরকম হয়েছে। আমরা আউটপুটটাকে দুইটা ভাগে ভাগ করে এই সাইডে আউটপুট রাখি, এই সাইডে কোড রাখি, দেখতে সহজ হবে। এই রাখলাম। আমরা চাইলে কোনো লেখার উপরে হরিজন্টাল লাইনও ইউজ করতে পারি, কোন লেখার উপরে। সেটা কেমন? ধরেন আমি পি ট্যাগ আবার দিলাম, পি ট্যাগ, পি ট্যাগে লিখলাম মাই নেম ইজ করিম, পি ট্যাগে সেভ করলাম। দেখেন, এই মাই নেম ইজ করিম লেখাটা চলে আসছে। কোন ফরম্যাটে আছে? প্যারাগ্রাফ ফরম্যাটে আছে। কেন প্যারাগ্রাফ ফরম্যাটে আছে? কারণ আপনি লিখছেনই তো পি ট্যাগ ব্যবহার করে। আপনি এই লেখাটাকে হরিজন্টাল লাইনেও প্রকাশ করতে পারেন, কখন যদি দরকার হয়। হরিজন্টাল লাইনে প্রকাশ করতে কি হবে? এইচ আর ট্যাগ ইউজ করে, এইচ আর, এইচ আর শুরু করলে লাস্টে যার যেটুকু দরকার এইখানে এসে একটু দেখি এটা কি হবে। ও সরি, এইখানটাতে এটা আসলে এর একটা উদাহরণ হবে না। ধরেন আপনি দুইটা লেখা লিখছেন, আপনার উপরের অংশটা এই, নিচের অংশটা হচ্ছে মাই নেম ইজ করিম, তারপর এই লেখাটা। হরিজন্টাল লাইন বলতে বোঝায় আপনি মাঝখানে একটা মাঝ বরাবর দাগ দিবেন। তো ধরেন আপনার প্রথম পি ট্যাগ,
এটা লেখার পরে আপনি এখানে এই স্যার এইটা একটা ইউজ করলাম, আর এটা ইউজ করলাম, সেভ করেন। দেখেন মাঝখানে একটা হরিজন্টাল লাইন তৈরি হয়েছে। আবার যদি আপনি নিচে আসেন, এইখানটা যদি আপনি একটা হরিজন্টাল লাইন দিচ্ছেন, তাহলে এই স্যার দেখেন এইখানেও একটা হরিজন্টাল লাইন তৈরি হয়েছে। তো এটা হচ্ছে হরিজন্টাল, এই সাব ট্যাগ দিয়ে হরিজন্টাল লাইন ক্রিয়েট করা হয়। পি ট্যাগের মতো কোনো কিছু লেখার জন্য আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে স্মল। স্মল ট্যাগ ব্যবহার করি, স্মল স্মল ট্যাগ ইউজ করি, স্মল। ধর স্মল ট্যাগের মধ্যে লিখতে গেলে আপনাকে আবার পি ট্যাগ ইউজ করতে হয়। ধরুন আমি পি ট্যাগ ইউজ করলাম, লিখলাম। দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা কি হচ্ছে। ধরেন মাই নেম ইজ করিম, এই লেখাটাও পি ট্যাগে আছে, মাই নেম ইজ করিম এই লেখাটাও পি ট্যাগে আছে। পার্থক্য কোথায় হচ্ছে, এই পি ট্যাগের লেখার ফন্ট সাইজ আর এই পি ট্যাগের লেখার ফন্ট সাইজ ছোট বড় আছে। কারণ কি, এই নিচের লেখাটা স্মল ট্যাগের আন্ডারে আছে। তার মানে আপনি প্যারাগ্রাফের যে স্বাভাবিক ফন্ট সাইজ, এই যে স্বাভাবিক যে ফন্ট সাইজ, এর থেকে যদি আরো ছোট লিখতে চান, তাহলে আপনি সেই লেখাকে স্মল ট্যাগের মধ্যে রেখে লিখতে পারবেন, তাহলে লেখাটা আরো ছোট চলে আসবে। আমরা চাইলে কোনো লেখাকে ডিলেট, দেখবেন অনেক সময় অনেক জায়গায় এমন থাকে যে 200 টাকা রেগুলার প্রাইস ছিল, ওইখানে একটা দাগ দেওয়া থাকে, বর্তমান দাম 150 টাকা। যেমন সেটা আমরা কিভাবে করতে পারি, নিচে আসেন, এখানে লিখি, আমরা পি ট্যাগ ইউজ করি, পি ট্যাগ। তো এখানে আমরা ধরেন 500 টাকা সেভ করলাম, তাহলে এখানে লেখাটা আসলো কত, 500। আমরা চাচ্ছি এই 500 টাকাটা ডিলেট করব, মানে বোঝাবো গ্রাহককে, ইউজারকে, যে বর্তমান 500 টাকা নাই। তো সেটা কিভাবে করব, এই ভ্যালুটা দেওয়ার আগে আমরা আরেকটা ট্যাগ ইউজ করবো, ডেল। ডেলের মধ্যে রাখবো 500, দেন সেভ করব। দেখেন 500টা এখন কাটা বোঝাচ্ছে, যে 500টা হচ্ছে কাটা। আর আমরা এরকম লিখে দিলাম যে এর আগে লিখে দিই যে রেগুলার প্রাইস, ছিল 500 টাকা, 500 টাকা ছিল। আর ধরো লিখলাম নাও প্রাইস, নাও প্রাইস বা অফার প্রাইস 300। দেখেন তাহলে রেগুলার প্রাইস 500 টাকা, এইটা এখন কাটা বোঝাচ্ছে। আর অফার প্রাইস 300 টাকা, তাহলে বর্তমান 300 টাকা বোঝাচ্ছে। আমরা এইগুলা প্রত্যেক মানে ই কমার্স ওয়েবসাইটে সব থেকে বেশি দেখি। তাই এটা জিনিস দেখলাম যে কোন লেখাকে ডিলেট বোঝাচ্ছে আর কি, যে এই লেখাটা এখন বর্তমানে আর প্রচলিত নাই, ডিলেট অবস্থায় আছে। আমরা যদি আর কিছু ট্যাগ গুলো দেখি, ধর অ্যাব্রিভিয়েশন মানে বলতে কি বোঝায়, ফুল ফর্ম। ধর এইচটিএমএল, এইচটিএমএল কথা চিন্তা করে, এইচটিএমএল এর ফুল ফর্ম কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো পি ট্যাগ, ধর পি ট্যাগ না, আমি এইচ ওয়ান ট্যাগ দিলাম, এইচ ওয়ান। তো এখানে ভ্যালুতে দিলাম হচ্ছে হলো এইচটিএমএল, এইচটিএমএল। দেখেন এখানে এইচটিএমএল লেখাটা শো করতেছে, কোন সাইজে শো করতেছে, এইচ ওয়ান সাইজে। অর্থাৎ এইচ ওয়ান এর একটা নির্দিষ্ট সাইজ আছে, সেই সাইজে শো করতে হবে।
এখন আমরা যেটাকে অ্যাব্রিভিয়েশনটা দেখবো যে অ্যাব্রিভিয়েশন জিনিসটা কি। তো লিখছি আমরা কি এইসো অ্যাব্রিভিয়েশন করার জন্য অ্যাব্রিভিয়েশনের ট্যাগের নাম হচ্ছিল ABBR, অর্থাৎ ABBR অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশনের টাইটেলের মধ্যে আমরা ফুল ফর্ম লিখবো, আর টাইটেলের বাইরে লিখবো HTML। তবে আমার আউটপুটে HTML ই আসছে, যেহেতু এখন এই HTML টা দেখেন এই অ্যাব্রিভিয়েশনের মধ্যে আছে, যার কারণে নিচে একটা ডট ডট সাইন আসতেছে। আর টাইটেলের মধ্যে লিখবো হাইপার হাইপার টেক্সট মার্কআপ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখেন এবার HTML কার্সারটা একটু রাখেন, কার্সার রাখলে দেখলেন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ শো হচ্ছে। তাহলে এটাই হচ্ছে অ্যাব্রিভিয়েশনের কাজ। ধরেন আপনাদের স্কুলের শর্ট ফর্ম দিতে পারে, দেওয়ার পরে আপনি এখানে টাইট অ্যাব্রিভিয়েশন দিয়ে তার ফুল ফর্মটা দেখাতে পারেন। তাহলে এটা হচ্ছে আপনার অ্যাব্রিভিয়েশনের কাজ। এই পর্যন্ত সবাই কি বুঝছেন? একটু রেসপন্স করেন। জি স্যার। আমরা তো সময় যেটা দেখলাম, আমরা দেখলাম হচ্ছে HTML টেক্সট ট্যাগ, HTML এর লেখার জন্য কি কি টেক্সট ট্যাগ আছে। শোনেন, আপনাদের প্রয়োজনে সামনে ধরেন এখন যে জিনিসটা দেখাচ্ছি, হয়তো 2-3টা টপিক বাদ করতে পারে। আমরা যখন কোনো কাজ করার জন্য নতুন কোনো টপিক সামনে চলে আসতে পারে, তো আপনাদের মাথায় এটুকু টেন্ডেন্সি থাকবে, আপনারা নতুন টপিকটা ওই সময়টাই শিখে নেবেন। মানে বলতে পারেন, এমন বলবেন না আবার স্যার ওই সময় তো দেখান নাই, এখন আবার কেন দেখাচ্ছেন। ক্ষেত্র বিশেষ অনেক জিনিস, নতুন নতুন টপিক চলে আসবে। আমি এখন যতগুলা HTML টেক্সট ট্যাগ দেখালাম, মনে করেন না এই সব, যদি ভবিষ্যতে ইন ফিউচারে আমাদের আরো কোনো ট্যাগ লাগতে পারে, তখন আপনারা দেখে নেবেন। এখন আসি আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আমরা কিভাবে টেক্সটকে ফরম্যাটিং করতে পারি। ধরে নেন দ্য কাটিং ফ্লাওয়ার, এই যে লেখাটা, এই লেখাটা কেমন আছে? প্যারাগ্রাফ ফরম্যাটে আছে। আমি চাচ্ছি এই লেখাটা একটু বোল্ড করতে, একটু বোল্ড হবে। তো কোনো লেখাকে বোল্ড কিভাবে করতে হয়, যে অংশটুকু বোল্ড করব সেই অংশটুকু আমি বি ট্যাগের মধ্যে রাখবো। তার মানে বোল্ড করার ট্যাগ হচ্ছে বি ট্যাগ। তো হার্টল্যান্ড মিট, এই অংশটা আমি প্রথমে কাট করলাম Ctrl+X ব্যবহার করে, দেন আমি লিখলাম বি, দেন এন্টার। এই বির মধ্যে আমি ওই অংশটুকু পেস্ট করলাম। দেখেন আমি এখনো কিন্তু সেভ করি নাই, যার কারণে আউটপুটে কোনো পরিবর্তন আসতেছে না। সেভ করলাম, এই করে দিলাম, দেখেন হার্টল্যান্ড মিট লেখাটা বোল্ড হয়ে গেছে। এই যে সামার, ধরে নেন এই সামার অংশটা আমি ইটালিক করতে চাচ্ছি, ইটালিক। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? ইটালিক করার জন্য দুইটা ট্যাগ আছে, আমরা আই ইউজ করতে পারি অথবা ইএম ইউজ করতে পারি। তো সামার অংশটা আমি কাট করব, এখানে আই রাখলাম, আই, দেন সামারকে পেস্ট করলাম।
দেখেন এই যে সামার লেখাটা ইটালিক হয়ে গেছে। আপনার 3 লেয়ার্স এই অংশটুকু ধরেন মার্ক করার দরকার। তাহলে প্রথমে কি করব, কন্ট্রোল এক্স, এরপর আমরা লিখবো মার্ক, দেন আমরা এই অংশটা পেস্ট করব। দেখেন 3 ইয়ার্স লেখাটা হলুদ কালারে মার্ক হয়ে গেছে। আপনার কোনো লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার দরকার। ধরেন দ্য কিনরেস থ্রো বিফ, এই অংশটুকু নিচে আন্ডারলাইন দিতে হবে। তাহলে কিভাবে করতে হবে, প্রথমে এই অংশটা কাট করলাম কন্ট্রোল এক্স দিয়ে, দেন ইউ, আন্ডারলাইনের জন্য ইউ টাইপ, পেস্ট, সেভ করলেন। তাহলে দেখেন দ্য কিং বিস থ্রো বিফ, বিফ জিনিসটা আন্ডারলাইন হয়ে গেছে। আমরা টেক্সট ফরম্যাটিং এ কোনো লেখাকে বোল্ড কিভাবে করতে হয় সেটা দেখলাম, কোনো লেখাকে ইটালিক কিভাবে করতে হয় সেটা দেখলাম, মার্ক কিভাবে করতে হয়, আন্ডারলাইন কিভাবে করতে হয়। আমরা কোনো লেখাকে বি ট্যাগ ব্যবহার করে বোল্ড করছি, আমরা চাইলে স্ট্রং ইউজ করে বোল্ড করতে পারি। ধরেন সাপোজ কোল্ড ইভেন্ট, এই অংশটাকেও আমরা কেটে নিলাম, দেন স্ট্রং, দেখেন কোল্ড ইভেন্ট লেখাটা বোল্ড হয়ে গেছে। জিনিসটা বোঝাতে পারছি আপনাদের? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা টেক্সট ট্যাগ দেখলাম, আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগ দেখলাম। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বলেন, স্যার একজন করে বলেন কারো কোনো কোশ্চেন থাকলে। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার এখানে হেডিং 1 থেকে 6 পর্যন্ত এগুলো লেখা, মানে হেডিং 1 বড় তারপরে হেডিং 6 ছোট, এটার কি এক্সট্রা কোনো কারণ আছে? না না, দেখেন এই ওয়ানের পাওয়ার সব থেকে বেশি, এই লেখাটাকে সব থেকে বড় করে, এই টুটা তার থেকে ছোট করে, এটা জাস্ট ভ্যালু। ধরেন আপনি এখানে হেডিং জাস্ট এটা না দিতে আপনি লিখেন মমিন, মমিন, আউটপুটটা কি আসবে, এরকম আসবে। মানে আপনি এখানে যা দিবেন, ভ্যালুটা যা দিবেন, কিন্তু কথা হচ্ছে হেডিং এইচ ওয়ান এর মধ্যে যা রাখবে সেই জিনিসটা সব থেকে বড় আসবে। এরপর এইচ টু তে যা দিবে তার থেকে ছোট আসবে, থ্রিতে যেটা দেবেন তার থেকে ছোট আসবে, ফোরে যা দিবেন তার থেকে ছোট আসবে। আপনার কোনো জায়গায় হেডিং প্রয়োজন হলে কোন ফন্ট সাইজের বা কোন কোন ধরনের হেডিং প্রয়োজন, এটা অনুযায়ী আপনাকে হেডিং ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি H1 থেকে H6 এর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবেন। কথা বুঝছেন? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? না স্যার। ঠিক আছে। নাইম 7 আপ খাওয়া শেষ হলে একটু প্রশ্ন করো স্যারকে। আজকে আমাদের ক্লাসের টপিক ছিল কি কি একটু দেখি। আমরা HTML কে এক্সপ্লোর করছিলাম ভিএস কোড দিয়ে, এবং হোয়াট ইজ HTML এই জিনিসগুলো পড়ছিলাম। HTML জিনিসটা কি, দেখেন হাইপ কি বোঝাচ্ছে, মার্কআপ দ্বারা কি বোঝাচ্ছে, ল্যাঙ্গুয়েজ দ্বারা কি বোঝাচ্ছে। হাউ টু HTML ওয়ার্ক ইন ওয়েব ডেভেলপমেন্ট, এইচটিএমএল টা ওয়েব ডেভেলপমেন্টে কি কাজে লাগে এটা আমি বোঝাই নাই। আমি এই ডকুমেন্টটা যখন শেয়ার করব আপনারা নিজেরা একটু পড়বেন স্যার কি এখন বলে। শেষ হয়ে যাবে ক্লাস। হ্যাঁ, দেন আমরা এইচটিএমএল স্ট্রাকচার পড়ছি, এইচটিএমএল টেক্সট পড়ছি, এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং ট্যাগ এই পর্যন্ত কভার করছি।
বাকি যেগুলো আছে এইগুলার ভিডিও আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। এটার পরবর্তীতে এইটার ভিডিও চলে আসবে। আপনার ভিডিওটা দেখে এই কাজগুলো কমপ্লিট করে ফেলবেন। আর কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করে দিব। আর কোনো কোশ্চেন আছে?